নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের আজকের নতুন ক্লাসে আমরা আলোচনা করব সাইমন কমিশন সম্পর্কে এবং সাইমন কমিশন এটা কেন গঠিত হলো, এর উদ্দেশ্য কি ছিল এবং এই কমিশনের বিরুদ্ধে যে ভারতে আন্দোলনগুলো চলে সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এর আগের যে ক্লাসগুলো আমি হিস্ট্রির উপরে করিয়েছি, আধুনিক ভারতের ইতিহাসের উপরে, সেগুলো এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে একটা প্লেলিস্ট পাবে আধুনিক ভারতের ইতিহাস, একদম প্রথমেই সেই প্লেলিস্টটাতে গিয়ে তোমরা দেখতে পারো আগের ক্লাসগুলো। আমি নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা এই প্লেলিস্টটার লিংক দিয়ে দিচ্ছি এবং তোমাদের WBCS পরীক্ষার প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো আমি ডিটেলসে আলোচনা করছি। আধুনিক ভারতের ইতিহাস একদম প্রথম থেকে ক্রোনোলজিক্যালি পরপর আলোচনা করছি এবং অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি পরপর দেখতে থাকো, অনেকটা হেল্প পাবে এবং এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন পাবে। কারণ তোমরা জানো WBCS পরীক্ষাতে মডার্ন হিস্ট্রির উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। আমি ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টার সময়। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ ডিসকাস করছি প্রতিদিন এই সন্ধ্যে 7টার সময়। অবশ্যই লাইভ ক্লাসে চলে এসো। যারা লাইভ ক্লাসগুলো আগের ক্লাসগুলো করোনি তারা প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখতে পারো, সেগুলোও রয়েছে, সেগুলো পেয়ে যাবে। প্লাস আগামী দিনে যে ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা সবাই আসার চেষ্টা করো এবং তোমরা সবাই ক্লাসে আসলে আমারও ক্লাসগুলো নিতে আরো ভালো কন্টেন্ট দিতে ভালো লাগবে। তোমরা যদি উৎসাহ দেখাও তো প্লিজ সবাই ক্লাসে আসার চেষ্টা করো। এটা আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, যেটা তোমরা হোম সেকশনে পেয়ে যাবে। এই চ্যানেলে সেকেন্ড চ্যানেলে আমি জিওগ্রাফি পড়াচ্ছি এখন। তোমরা যারা জিওগ্রাফি পড়ার জন্য বলছিলে, জিওগ্রাফির ক্লাস করানোর জন্য আমি সেকেন্ড চ্যানেলে করাচ্ছি, তো অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি ওয়ার্ল্ড হিস্ট্রির উপর ক্লাস করতে চাও, আমি ওয়ার্ল্ড হিস্ট্রির উপরেও ক্লাস এখানে নিচ্ছি। তো আমরা শুরু করব সংবিধিবদ্ধ কমিশন, যেটা ইংরাজি করলে আমরা পাবো স্ট্যাটিউটারি কমিশন। অ্যাকচুয়ালি এই যে কমিশনটা সেটার নাম সাইমন কমিশন দেওয়া হয় কারণ এর যে সভাপতি ছিলেন তার নাম হচ্ছে জন সাইমন, তার নামে। কিন্তু অ্যাকচুয়ালি এই কমিশনটার নাম ছিল ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন। এই নামটা মনে রাখবে, ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন, কারণ পরীক্ষাতে এইটা কোশ্চেন আসতে পারে এরকম নাম দিয়ে। সাইমন কমিশন নাও দিতে পারে। এবার এই কমিশনটা তৈরি করার প্রয়োজন কেন হলো? এর আগে আমি অনেকদিন আগে একটা ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। সেই আইনে একটা বিধান দেওয়া ছিল, একটা কথা বলা হয়েছিল যে 1919-এর ভারত শাসন আইন কেমন ভাবে কাজ করছে, সেটা আদেও সাকসেসফুল কিনা এবং সেটা ভারতে শাসন করার জন্য যোগ্য কিনা, এইটা বিচার করা হবে 10 বছর পরে। অর্থাৎ 1919-এ যে আইনটা পাস হচ্ছে সেই আইনটার সম্পর্কে 10 বছর পর দেখা হবে যে এই 10 বছর 1919-এর ভারত শাসন আইন ঠিকঠাক কাজ করছে কিনা। এবার 10 বছর পার হয়ে যাচ্ছে, আমরা চলে আসছি মোটামুটি 1927 সালে। 1929 সালে 10 বছর কমপ্লিট হওয়ার ছিল এবং তখন একটা নতুন কমিশন গঠন করে সেটা দেখার কথা ছিল। কিন্তু তার আগেই 2 বছর আগেই 1927 সালে সাইমন কমিশন গঠন করে দেওয়া হয়। এর পিছনে বেশ কিছু কারণ ছিল। প্রথম সব থেকে বড় কারণ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ভারত শাসন আইন 1919, যেটা সম্পূর্ণভাবে একটা ব্যর্থ আইন ছিল। এটা ব্রিটিশ পার্লামেন্ট মেনে নিয়েছিল যে ভারত শাসন আইন 1919 এটা ভারতের শাসনের জন্য ঠিকঠাক চলছিল না। তো 1929 অব্দি অপেক্ষা না করে তার 2 বছর আগেই সেই জন্য সাইমন কমিশন গঠন করা হয়। এবার আমরা এর আগে অব্দি ভারত শাসন আইন 1919 যে আইন সংস্কারগুলো আমরা মডার্ন হিস্ট্রিতে আধুনিক ভারতের ইতিহাসে পড়ছিলাম, তাতে লাস্ট 1919-এর ভারত শাসন আইন সম্পর্কে পড়ে এসেছিলাম। এবং এই আইনগুলোর গুরুত্ব কি? ভারত শাসন আইনগুলোর গুরুত্ব হচ্ছে এইটা ওয়ান টাইপ অফ আজকের সংবিধানের সঙ্গে তুলনা করতে পারো, সংবিধানের মতো। যেমন আমাদের সংবিধান যে বইটা রয়েছে, সংবিধানে যা যা লেখা রয়েছে সেই অনুযায়ী আমাদের ভারত এখন শাসিত হয়, সেইভাবে শাসন করা হয়। তো সেম জিনিস ছিল সেই সময় এই ভারত শাসন আইনগুলো। এবং 1929-এ ফাইনালি এরকম নতুন একটা কমিশন তৈরি করা, নতুন কমিশন বলতে নতুন ভাবে এটা দেখার কথা ছিল যে 1919-এর আইন ঠিকঠাক হচ্ছে কিনা। যদি ঠিক মনে হতো তাহলে সেটাই চলতো, যদি না ঠিক হতো, যদি এই কমিশনটা মনে করে যে না 1919-এর ভারত শাসন আইন উপযুক্ত নয়, তাহলে তারা নতুন করে একটা আইন তৈরি করবে। এটা মেন উদ্দেশ্য ছিল। এবার প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইমন কমিশনে টোটাল 7 জন মেম্বার ছিল। কারা কারা ছিল একটু পরে দেখছি। টোটাল 7 জন মেম্বার ছিল এবং সেই 7 জন মেম্বারের 7 জনই ইংরেজ ছিল। এবার তোমরা যারা আমার এই মডার্ন হিস্ট্রির ক্লাস পরপর ফলো করছো, এইটুকু জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কংগ্রেসের এই সময় একটা ডিম্যান্ড ছিল, যে ডিম্যান্ডটা নিয়ে তারা বহুদিন ধরে ব্রিটিশদের বলছে, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন বা ডমিনিয়ন স্ট্যাটাস, স্বায়ত্ত শাসন লাভ করা।
যখন 1927 সালে একটা কমিশন তৈরি হচ্ছে সাইমন কমিশন, তখন কংগ্রেস সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এইটা ভাবতে শুরু করে যে ঠিক আছে, এবার আমাদের স্বায়ত্তশাসন দেওয়া হতে পারে। কিন্তু স্বায়ত্তশাসন দেওয়ার জন্য ভারত উপযুক্ত কিনা, আদেও ভারতের রাজনৈতিক যে দলগুলো তারা স্বায়ত্তশাসন পেতে পারে কিনা, সেইটা বিচার করবে 7জন ব্যক্তি, এবং 7জনই ব্রিটিশ ব্যক্তি, ইংরেজ ব্যক্তি। স্বাভাবিকভাবে তারা অবশ্যই চাইবে না যে এই কমিশনটা, মানে এরা চাইবে না যে ভারত স্বায়ত্তশাসন লাভ করুক। তো যখন দেখা যাচ্ছে যে 7জন মেম্বারকেই নিযুক্ত করা হচ্ছে ব্রিটিশ, তখন ভারতীয়রা বিদ্রোহ করে যে না, আমাদের জন্য শাসন দেওয়া হবে, মানে আমাদের শাসনের জন্য আইন তৈরি করা হবে, সেই আইনে কোনো ভারতীয়ই যদি না থাকে তাহলে সেটা কেমন করে সম্ভব। ব্রিটিশরা যুক্তি দিচ্ছে যে দেখো, এই আইনটা কোথায় তৈরি হবে, সাইমন কমিশন যেটা তৈরি হচ্ছে এবং এরা যে রিপোর্টটা দেবে তাই অনুযায়ী যদি আইন তৈরি হয়, সেটা ব্রিটেনের পার্লামেন্টে তৈরি হবে, ব্রিটেনের পার্লামেন্টে তৈরি হবে, ভারতে হবে না। ব্রিটেনের পার্লামেন্টে ভারতীয়রা নেই, সেখানে শুধু ব্রিটিশ ব্যক্তিরা রয়েছে, তাহলে কেন সেখানে ভারতীয় ব্যক্তিদেরকে নিযুক্ত করা হবে? এইটা ব্রিটিশদের যুক্তি ছিল। অন্যদিকে ভারতীয়দের যে যুক্তিটা ছিল সেটাও স্ট্রং যুক্তি ছিল, যে ভারতের শাসনের জন্য আইন তৈরি হবে, সেখানে ভারতীয়দের থাকা দরকার। তো এইরকম একটা পরিস্থিতি এই সময় তৈরি হয় যখন সাইমন কমিশন ঘোষণা করা হয়। এবং যেমন বললাম, এই কমিশনটার নাম অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন, কিন্তু সেটার নাম চেঞ্জ করে, মানে সেটার নাম পপুলারলি সাইমন কমিশন হয়, কারণ যেহেতু এই কমিশনটার যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন জন সাইমন, চেয়ারম্যান ছিলেন জন সাইমন। এবং এই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, তার নাম হচ্ছে স্ট্যানলি বাল্ডউইন। এনার নেতৃত্বে, এনার প্রধানমন্ত্রীত্বে এই কমিশনটা ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হয়। তো এই কমিশন তৈরির মেন উদ্দেশ্যই এটা ছিল যে ভারতে নতুন একবার সাংবিধানিক সংস্কার করা উচিত কিনা, বা সেটা করার প্রয়োজন রয়েছে কিনা সেটা বিচার করা। তো সেই জন্য এটা একটা কি ধরনের কমিশন ছিল, সংবিধান সংস্কার করার জন্য বা কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্য এটা একটা কমিশন ছিল। এরকম কোশ্চেন আসে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলে দেখতে পাবে। এবার প্রথমে যেটা দিয়ে বলা শুরু করেছিলাম যে 1919-এর ভারত শাসন আইন, এটা একটা ব্যর্থ আইন ছিল। এটা ব্রিটিশ পার্লামেন্ট মেনে নেয়। ব্রিটেনের পার্লামেন্টে এর আগেও, সাইমন কমিশন তৈরি হওয়ার আগেও কয়েকখানা কমিশন তৈরি হয়, যারা প্রত্যেকেই রিপোর্টে জানায় যে 1919-এর ভারত শাসন আইন ভারতে ঠিকঠাক ভাবে কাজ করছে না। যেমন লি কমিশন, এই লি কমিশন জানায় যে 1919-এর ভারত শাসন আইনে কি বলা হয়েছিল, যে বেশি করে ভারতীয়দেরকে অফিসার হিসেবে নিযুক্ত করতে হবে, সেইটা এরা করতে পারছে না, এই কমিশনের এই আইনের মাধ্যমে হচ্ছে না। মুদিম্যান বলে একটা কমিশন তৈরি হয়, যারা বলছে যে দ্বৈত শাসন প্রপার নয়, দ্বৈত শাসন জিনিসটাই পুরো ব্যর্থ। আমরা 1919-এর ভারত শাসন আইনে দেখেছিলাম যে সেখানে নতুন করে দ্বৈত শাসন বা ডায়ার্কি ব্যাপারটা কি, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, এখানে আর আলাদা করে বলবো না। তো সেই দ্বৈত শাসন ব্যবস্থা যেটা, সেটা ব্যর্থ, সেটা সঠিকভাবে কাজ করছে না, মুডিম্যান কমিশন এইটা বলে। অন্যদিকে লিলিতগো বলে একটা কমিশন তৈরি হয়, যারা বলে যে কৃষিতে, ভারতীয় কৃষিতে এখন যে সংকটময় পরিস্থিতিটা তৈরি হয়েছে এই সময়তে, সেটার পেছনে মেন কারণ হচ্ছে 1919-এর ভারত শাসন আইন এবং তার দ্বৈত শাসন ব্যবস্থা। তো এই সমস্ত কারণে ফাইনালি ঠিক হয় যে 1919-এর ভারত শাসন আইন অনেক হয়েছে, সেটাকে এবার বন্ধ করা দরকার। তার জন্য একটা নতুন কমিশন তৈরি হবে এবং তারা একটা সংস্কার আইন দেবে, তারা একটা কিছু বলবে, সেইটা অনুযায়ী একটা আমরা আইন তৈরি করব। সেইভাবে তৈরি হচ্ছে সাইমন কমিশন। এবং এই সময় যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন ভারতের, যার নাম হচ্ছে লর্ড বার্কেনহেড, এনার প্রথম থেকেই বক্তব্য ছিল যে ভারতীয়রা এখনো পর্যন্ত এতটা ডেভেলপড হয়নি যে তারা নিজেদের শাসন নিজেরা তৈরি করবে। তাই জন্য ব্রিটিশ সরকারের উচিত ইমিডিয়েটলি একটা শাসনের নতুন শাসন ব্যবস্থা তৈরি করা। সেই জন্য তিনি একটা জোর, তারই মেন উদ্যোগ ছিল বা তিনি মেন জোর দেন যে সাইমন কমিশনকে নিয়োগ করা দরকার। তো সেই জন্য সাইমন কমিশন এত তাড়াতাড়ি 2 বছর আগে 1929-এ হওয়ার কথা ছিল, তার জায়গায় 1927-এ গঠিত হয়ে যায়।
এই লর্ড বার্কেনহেড নামটা ইম্পর্টেন্ট হবে, কারণ একটু পরে লাস্টে আমরা এই নামটা আরেকবার পাবো, কেন সেটা একটু পরে বলছি। তো লর্ড বার্কেনহেড ইনি এটার জন্য একটা বড়সড় ভূমিকা পালন করেন। এবার সাইমন কমিশনে কারা কারা ছিলেন এই সময়, এই নামগুলো ইম্পর্টেন্ট। এই সময় কে সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব, বাংলাতে বলা হয় ভারত সচিব, কে ভারত সচিব ছিলেন? ভারত সচিব ছিলেন লর্ড বার্কেনহেড। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন স্ট্যানলি বাল্ডুইন। এবং এই কমিটিটার চেয়ারম্যান কে ছিলেন? জন সাইমন, যার নামে 1927 সালের 4th নভেম্বর 8th নভেম্বর 1927 সাইমন কমিশন গঠিত হয়। এখানে টোটাল 7 জন সদস্য ছিলেন। 1 নম্বর ক্লিমেট এটলি, সেকেন্ড হচ্ছে জর্জ লেন ফক্স, থার্ড ভার্নন হাডসন, থার্ড ডোনাল্ড হাওয়ার্ড, ফোর্থ ডোনাল্ড হাওয়ার্ড, ফিফথ হ্যারি লেভি লসন এবং সিক্স স্যার জন সাইমন, যিনি সভাপতি ছিলেন। 6 জন হলো, আরেকজন কোথায় গেল? আচ্ছা, এখানে একটা কমা পড়েনি, এখানে হবে হচ্ছে 7 নম্বর সদস্য এডওয়ার্ড ক্যাডোজেব। টোটাল 7 জন সদস্য, এবং এদের মধ্যে যিনি চেয়ারম্যান ছিলেন ইনি স্যার জন সাইমন, ইনি ছিলেন চেয়ারম্যান। তো এনার নামে এই কমিশনটার নাম হয় সাইমন কমিশন। তো ভারতীয়দের যেটা প্রতিক্রিয়া ছিল, ভারতীয়রা প্রথমেই যখনই কমিশন গঠন করা হয়, ফার্স্টে তাদের যখন প্রথম বলা হয় যে একটা কমিশন গঠন করা হবে, শাসন সংস্কারের জন্য আলোচনা করা হবে, তখন তারা প্রথমে ভাবে যে ঠিক আছে, আমরা এবার স্বায়ত্ত শাসন পেতে পারি। কিন্তু যখনই কমিশনটা গঠন হয় এবং সেখানে দেখা যায় যে 7 জন সদস্য, 7জনই ইংরেজ, তখন ভারতীয়রা এই কমিশনটা পুরোপুরি বয়কট করে। তবে সমস্ত ভারতীয়রা নয়, কিছু কিছু রাজনৈতিক পার্টি তারা এটাকে সাপোর্ট করে, তবে অধিকাংশ ভারতের রাজনীতির বড় একটা অংশ তারা এই কমিশনকে পুরো রিজেক্ট করে। যেমন কংগ্রেস, ফার্স্টেই কংগ্রেস রিজেক্ট করে। সেকেন্ড হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগে সম্পূর্ণ মুসলিম লীগ নয়, মুসলিম লীগ এই সময় দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বলে যে আমরা সাপোর্ট করব, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগের একটা অংশ সাপোর্ট করে, মানে যে রিজেক্ট করে, আমরা সাইমন কমিশনকে মানছি না। 3 নম্বর হচ্ছে তেজ বাহাদুর সপ্রুর নেতৃত্বে লিবারাল ফেডারেশন। এই যে রাজনৈতিক সংস্থাটা, এটা সম্পর্কে আমরা আগে জেনেছি যে লিবারাল ফেডারেশন গঠিত হয়েছিল যারা নরমপন্থী লিডার ছিলেন, নরমপন্থী লিডারদের একটা সংগঠন ছিল এটা লিবারাল ফেডারেশন, তারা এটাকে বয়কট করে। 4 নম্বর হচ্ছে ভারতীয় ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল কংগ্রেস, এই অর্গানাইজেশন এটা বয়কট করে। হিন্দু মহাসভা বয়কট করে। অন্যদিকে যারা বয়কট করেনি তারা হচ্ছে মুসলিম লীগের একটা অংশ, যে অংশটা সাপোর্ট করেছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। যারা বয়কটে রিজেক্ট করে যে আমরা বয়কট করব না, সাইমন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ সাফি। অন্যদিকে মাদ্রাজের একটা পার্টি যেটার নাম হচ্ছে জাস্টিস পার্টি, তারা এই সাইমন কমিশনকে সাপোর্ট করে। সেন্ট্রাল শিখ সংঘ বলে একটা শিখদের একটা রাজনৈতিক পার্টি, যারা এটাকে সাপোর্ট করে। অল ইন্ডিয়া অচ্যুত ফেডারেশন এটাকে সাপোর্ট করে, এবং অল ইন্ডিয়া অচ্যুত ফেডারেশনের যিনি লিডার ছিলেন, প্রধান ছিলেন, তিনি হচ্ছেন B.R. আম্বেদকর, অর্থাৎ B.R. আম্বেদকরও এই সাইমন কমিশনকে সাপোর্ট করে। জাস্টিস পার্টি সম্পর্কে আমরা আগে জেনেছি, এখানে একটা ফুটনোটে দেওয়া হয়েছে। জাস্টিস পার্টি এটা 20 নভেম্বর 1916, এখানে 1916টা বাদ গেছে, 20 নভেম্বর 1916 সালে এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়। 1916টাই ইম্পর্টেন্ট, 20 নভেম্বর মনে রাখতে হবে না। 1916 সালে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা করেন C.N. মুদলিয়ার, T.M. নায়ার এবং P. চেট্টি। এই 3জনের নাম মনে রাখবে, এরা 3জন প্রতিষ্ঠা করেন। তো এটা একটা অর্গানাইজেশন ছিল, ম্যাড্রাসে এটার হেডকোয়ার্টার ছিল, তারা এটাকে সাপোর্ট করে। ওকে, এটা তো গেল ভারতীয় যে সমস্ত পলিটিক্যাল পার্টি ছিল তারা কি বলছে। সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি ছিল? ভারতীয় সাধারণ মানুষ যারা রাজনৈতিকভাবে কিছুটা হলেও এই সময় ছিল, অ্যাক্টিভ ছিল, তারা প্রত্যেকেই এই কমিশনে ক্ষুব্ধ হয় যে ভারতীয়দেরকে বাদ দিয়ে এমন একটা কমিশন তৈরি হচ্ছে যেটা ভারতের শাসনের জন্য বিচার করবে। তো তারা প্রত্যেকেই এতে ক্ষুব্ধ হয়, এবং তারা পুরোপুরি যেখানে যেখানে এই সাইমন কমিশন যায় সেখানে সেখানে ব্যাপকভাবে বয়কট করা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। তো এটা একটা বিশাল বড় আন্দোলন ছিল এই সময়। কংগ্রেস এই সময় কি করে? দেখো, কংগ্রেসের লাস্ট বড় আন্দোলন কোন সময় হয়েছে? যখন গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলনের পর কংগ্রেস মোটামুটি বসেছিল, তাদের কাছে কোনো বড় আন্দোলন ছিল না। মাঝখানে
স্বরাজ্য দল একটা আন্দোলন করার চেষ্টা করে, কিন্তু সেটা কংগ্রেসের সবার আন্দোলন ছিল না। কংগ্রেস মোটামুটি এই সময় কোনো রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিল না। যখন কংগ্রেস দেখতে পায় যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এটা একটা তাদের কাছে সুযোগ এসে যায় যে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করতে পারি এবং মানুষ, সাধারণ মানুষ তাদেরকে আবার একত্রিত করতে পারি, যেমন করে অসহযোগ আন্দোলন হয়েছিল সেরকম ভাবে। এবং কংগ্রেসের এই সময় একটা ভারতের সাধারণ মানুষের মধ্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল। যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন, তখন ভারতের মানুষের একাংশ কংগ্রেসকে সাপোর্ট করেনি। আমরা এগুলো সম্পর্কে আগের দিন আলোচনা করেছি। যারা সাপোর্ট করেনি তাদের অধিকাংশই বেরিয়ে গিয়ে বিভিন্ন এতে রেভলিউশনারি পার্টি বা বিপ্লবী সংগঠনের অংশ হয়ে যায়। তো ভারতের মানুষের কাছে একটা ডাউট এসেছিল যে কংগ্রেস বা গান্ধীজির নেতৃত্ব আদেও আমাদের স্বাধীনতা বা আমাদের যে ডিমান্ড গুলো সেটা পূরণ করবে কিনা। তো কংগ্রেসেরও একটা দেখানোর প্রয়োজন ছিল যে না, ঠিক আছে, আমরাও আন্দোলন করছি, আমরা কিছুর বিরুদ্ধে একটা রাজনৈতিক কর্মকাণ্ড করছি। এবং সেই সুযোগটা এসে যায় এই যখন সাইমন কমিশন গঠিত হয়। 1927 সালের ডিসেম্বরে কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন বসে এবং এই মাদ্রাজ অধিবেশনের যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন M.A. আনসারি। এনার নেতৃত্বে ঠিক হয় যে কংগ্রেস বয়কট করবে, কংগ্রেস এই কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবে। এবং এই সময় কংগ্রেসের মধ্যে একটা বামপন্থী চিন্তা ভাবনার উত্থান ঘটতে শুরু করেছিল। আমরা আগের দিনের সেই চ্যাপ্টারে পড়েছিলাম জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস, এদের মধ্যে দুজন খুব ইম্পর্টেন্ট লিডার ছিলেন যারা বামপন্থী চিন্তা ভাবনাতে, কমিউনিস্ট চিন্তা ভাবনাতে বিশ্বাসী ছিলেন। তো নেহেরু এই সময় একটা প্রস্তাব ঘোষণা করেন যে আমরা স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছি কেন, আমাদের লড়াই করা উচিত স্বাধীনতার জন্য, সম্পূর্ণ স্বাধীনতার জন্য। তো এরকম একটা রেজলিউশন পাস করতেও সক্ষম হন নেহেরু। এবং আলটিমেটলি আমরা দেখবো যে 1929 সালের অধিবেশনে গিয়ে এটাই স্থির হবে যে কংগ্রেসের মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতা লাভ করা, পূর্ণ স্বাধীনতা লাভ করা। তো ধীরে ধীরে কংগ্রেসের যে লক্ষ্য সেটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এই সময় থেকে কংগ্রেস আস্তে আস্তে ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যের দিকে এগোতে শুরু করে। তো নেহেরু এই সময় এটা সফলভাবে করেন, রেজলিউশনটা পাস করেন। এবার সাধারণ মানুষ কিভাবে এই সাইমন কমিশনকে স্বাগত জানায়? তারা সাইমন গো ব্যাক এই স্লোগানের মাধ্যমে, সাইমন ভারত ছাড়ো এই স্লোগানের মাধ্যমে তারা তাদেরকে জানায়, স্বাগত জানায়। 1928 সালের 3 ফেব্রুয়ারি এই দিন সাইমন কমিশন ফাইনালি ভারতে আসে। এর আগে 1927 থেকে এটা প্রতিষ্ঠা হয়ে গেছিল। সেই সময় থেকে তারা পার্লামেন্টে, ইংল্যান্ডের পার্লামেন্টে কাজ করছিল। এবার তারা 1928 সালের 3 ফেব্রুয়ারি ভারতে আসে এবং ভারতে এসে বিভিন্ন জায়গাতে ঘুরে তারা ঠিক করে যে কি অবস্থা চলছে, শাসন ব্যবস্থা কেমন চলছে সেগুলোকে দেখবো এবং সেই অনুযায়ী আমরা একটা রেকমেন্ড করব। ফার্স্ট এসে এরা পৌঁছয় বোম্বেতে এবং বোম্বে থেকেই শুরু হয়ে যায় আন্দোলন করা। দেশব্যাপী যেরকম গান্ধীজির আন্দোলন হয়ে থাকে, হরতাল করা, তারপরে আইন অমান্য আন্দোলন, এইরকম টাইপের জিনিসগুলো বোম্বেতে শুরু হয়। এবং যেখানে যেখানে সাইমন কমিশন যায়, পুনেতে যায়, বিজয়ওয়াড়া, কলকাতা, লখনৌ, কলকাতা, লাহোর, প্রত্যেকটা জায়গাতে, এই সমস্ত জায়গাতে সাইমন কমিশন যায় এবং প্রত্যেকটা জায়গাতে তাদেরকে কালো পতাকা দেখানো হয়, সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং এখানে প্রচুর মানুষ পুনরায় আবার কংগ্রেসের নেতৃত্বে তারা একত্রিত হয় এবং কংগ্রেসও একটা আন্দোলনের সুযোগ এখানে পেয়ে যায়। এবং এইরকম যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এইরকম টাইপের আন্দোলন এই সময় হয়। এবং এই আন্দোলনের আরো একটা বড় ভূমিকা বা বড় অ্যাডভান্টেজ আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রচুর ইয়ং লিডাররা, যুবক নেতৃবৃন্দ, তারা উঠে আসে রাজনীতির একদম প্রথম একদম সামনের দিকে। যেমন তাদের মধ্যে দুজন হচ্ছেন নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। এতদিন অবধি সুভাষচন্দ্র বসু বা নেহেরু কংগ্রেসের সাধারণ লিডার ছিলেন, তারা অন্যান্য যারা নেতা ছিল তাদের কথাতে বা তাদের মতো করে কাজ করতেন, তারা যে আন্দোলনগুলো করতে বলতেন তারা এরা করতেন। কিন্তু প্রথমবার এই সময় সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু অ্যাজ এ লিডার সামনে দাঁড়িয়ে, ফ্রন্টে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে শুরু করেন। এবং এইখান থেকে তারা সারা বিভিন্ন দেশে, ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করেন, বক্তৃতা দেন, সম্মেলন দেন। এই সময় থেকে সুভাষচন্দ্র বসু এবং নেহেরুর যে জনপ্রিয়তা সেটা ব্যাপকভাবে বাড়তে শুরু করে। আমরা এরপরে দেখবো যে ভারতের রাজনীতিতে এই দুজন ব্যক্তির বড় সড় ভূমিকা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো এরা দুজন অ্যাজ এ লিডার
ফ্রন্ট লিডার হিসেবে তারা উঠে আসতে শুরু করেন এই আন্দোলন থেকে। আমরা একটু আগে আলোচনা করলাম যে বি আর আম্বেদকর এই কমিশনকে স্বাগত জানিয়েছিলেন, তিনি এটাকে বয়কট করার কথা বলেননি। তো তাহলে বি আর আম্বেদকরের বক্তব্য কি ছিল? ভারতের বোম্বে আইন পরিষদ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল যেটা বোম্বেতে ছিল, সেটা ডক্টর আম্বেদকরকে পরিষদে মানে যে কমিটিটা গঠন করা হয় সাইমন কমিশন, তার সঙ্গে কাজ করার জন্য অ্যাড করে দেয়। এখানে যে 7জন মেম্বার ছিল তাদের মতো মানে এনার ক্ষমতা ছিল না, এনার জাস্ট একটাই কাজ ছিল, সেটা হচ্ছে রেকমেন্ড করা। তো যাই হোক, যেহেতু ভারতের অন্য সমস্ত লিডাররাই বড় বড় যারা লিডার তারা সবাই এই কমিশনকে রিজেক্ট করেছে, একমাত্র বি আর আম্বেদকরের মতো বড় লিডার যিনি এটাকে সাপোর্ট করেন, সেই জন্য তাকে এখানে বসানো হয়। এবং তিনি কয়েকটা রেকমেন্ডেশন করেন যে তিনি সাইমন কমিশনের যে রিপোর্ট তাতে কি কি চাইছেন। 1928 সালে তিনি কমিশনের সঙ্গে একটা মিটিং করেন এবং সেখানে তিনি দুটো রেকমেন্ডেশন করেন। প্রথম রেকমেন্ডেশন ছিল হচ্ছে ভোটের ক্ষেত্রে। সেই সময় ভোট কিরকম হতো, ভোট ভারতের সমস্ত সাধারণ মানুষ দিতে পারতো না, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বা যারা অন্যান্য দেশীয় রাজ্যগুলোতে যারা প্রধান ছিল তারা ভোট দিতে পারতো। এবার এখানে তিনি বলেন যে এরকম করে ভোট না নিয়ে ভারতের সমস্ত মানুষকে ভোটাধিকার দেওয়া উচিত, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এর মানে কি, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর সবাই ভোট দিতে পারবে, এটা একটা তিনি রেকমেন্ড করেন। সেকেন্ড বলেন যে প্রদেশগুলোতে যে প্রান্ত বা রাজ্যগুলো রয়েছে তাতে প্রাদেশিক স্বায়ত্ত শাসন দিতে হবে, অর্থাৎ সেই রাজ্যগুলোর যে আইন সভাগুলো সেগুলো নিজেদের মতো কাজ করবে, সেখানে ব্রিটিশদের হস্তক্ষেপ থাকবে না, এবং কেন্দ্রে যেরকম রয়েছে দ্বৈত শাসন সেরকমই রাখা উচিত, এইটা তিনি বলেন। আরো কিছু রেকমেন্ড তিনি করেন। তিনি সেখানে বহিষ্কৃত হিতকারিণী সভা বলে একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেন, যারা ভারতের ডিপ্রেসড ক্লাস বা বাংলাতে যদি বলা হয় অবদমিত শ্রেণী, তাদের হয়ে কাজ করত। তাদের পক্ষ থেকে তিনি বলেন যে এই যারা শ্রেণী, যাদেরকে আমরা এখন এসসি বলি, এসসি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে যাদেরকে, তো সেই সময় তাদেরকে অবদমিত শ্রেণী বলা হচ্ছে, ডিপ্রেসড ক্লাস, তো তাদেরকে প্রয়োজনীয় অধিকার দিতে হবে, অর্থাৎ এরা সমাজে সব থেকে বঞ্চিত শ্রেণী। তার বক্তব্য হচ্ছে এই শ্রেণীর মানুষ সব থেকে বেশি লাঞ্ছিত, সব থেকে বেশি দমিত হয়ে রয়েছে এতদিন, তারা না শিক্ষার দিকে হোক বা আইনি সুরক্ষা হোক বা রাজনৈতিক ক্ষেত্রে তারা সেরকম ভাবে ক্ষমতা পায়নি, অতএব এদেরকে আলাদা একটা শ্রেণীতে রাখা উচিত। এবং তিনি বলেন যে এই অবদমিত শ্রেণী যারা, তারা হিন্দুদের থেকে আলাদা, হিন্দুদের জন্য যে আসন সংরক্ষিত রয়েছে, মানে সেই সময় মুসলিমদের জন্য আলাদা আসন সংরক্ষিত ছিল, তিনি সেম জিনিসটা চেয়েছিলেন এই অবদমিত শ্রেণীর জন্য, তাদেরকে আলাদাভাবে করতে হবে এবং তাদের জন্য একটা সেপারেট সংরক্ষিত আসন রাখতে হবে, এটা তার বক্তব্য ছিল। এবার সাইমন কমিশনের রিপোর্টে এখান থেকে যে জিনিসটা মানা হয় সেটা হচ্ছে এই রেকমেন্ডেশনটা, যে ডিপ্রেসড ক্লাস বা অবদমিত শ্রেণী এদের জন্য সংরক্ষিত আসন দেওয়া হবে, কিন্তু বাকি যেগুলো বলা হয় যে ভোটের যে ব্যাপারটা সেটা রিজেক্ট করে দেওয়া হয়, সেটাকে মানা হয় না। তো এরকম একটা ব্যাপার বি আর আম্বেদকর এই সময় বলেছিলেন। অন্যদিকে আমরা যে ভারতে আন্দোলন দেখছি, যে সাইমন কমিশন বিরোধী আন্দোলন, যেখানে যেখানে সাইমন কমিশন যায় সেখানে সেখানে এরকম বিদ্রোহ দেখা যায়, তো তার বিরুদ্ধে পুলিশ ব্যাপকভাবে দমন করতে থাকে, মানে প্রচুর লাঠিচার্জ এই সময় হয়। কংগ্রেস সহ বিভিন্ন পার্টির যারা সিনিয়র লিডার ছিলেন তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করা হয়। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা সেটা হচ্ছে 1928 সালে অক্টোবরে লালা লাজপত রায়, তিনি এটা করছিলেন, একটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন লাহোরে, এবং 17ই নভেম্বর 1928 সালে তিনি মারা যান, কারণ 1928 অক্টোবরে তার উপরে লাঠিচার্জ হয়েছিল, সেই লাঠির আঘাতে বুকে তিনি আঘাত পান এবং সেই জন্য তিনি মারা যান। এবং এইটার বিরুদ্ধেই আমরা আগের দিন দেখেছিলাম যে ভগৎ সিং তিনি ঠিক করেছিলেন যে একে হত্যা করে দেবেন যিনি এই লাঠিচার্জের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি যিনি লাঠিচার্জ করেছিলেন তার নাম হচ্ছে জেমস স্কট, তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই জেমস স্কটকে হত্যার যে প্ল্যানটা করা হয় সেটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে
ভুল করে অ্যাকচুয়ালি অন্য একজন পুলিশ অফিসারকে হত্যা করে দেওয়া হয়, যার নাম হচ্ছে জন স্যান্ডার্স। অ্যাকচুয়ালি স্যান্ডার্সের কোনো দোষ ছিল না বা তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও মানে এই স্কটের বদলে ভুল করে জন স্যান্ডার্সকে হত্যা করা হয়। এই ঘটনাটা আমরা আগের দিন পড়েছিলাম। অন্যদিকে জওহরলাল নেহেরু, জিবি পন্থ, এই পন্থটা এদিকে চলে গেছে, জিবি পন্থ, এরা লখনৌতে করছিলেন, বিদ্রোহ করছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের উপরে লাঠিচার্জ করা হয়। তো এইরকম সিনিয়র, নর্মালি কংগ্রেসের যারা সিনিয়র লিডার তাদের উপরে লাঠিচার্জ, এই জিনিসটা এত কোনোদিন করা হয়নি। হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট লাঠিচার্জ, এতটা দমন, সেটা এইরকম প্রথমবারই দেখা যায় এই আন্দোলনে। ভারতে সাইমন কমিশনের প্রভাব কি ছিল? প্রভাব তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে আন্দোলন করা হয়। দুবার সাইমন কমিশন ভারতে আসে, একবার আসছে 1928-এর ফেব্রুয়ারি মার্চ মাসে, এবং অক্টোবর 1928 অব্দি, অক্টোবর 1928 থেকে এপ্রিল 1929 এই সময় আরেকবার আসছে। তো দুবার ভারতে আসে এবং দুবারই ব্যাপকভাবে আন্দোলন করা হয়। যাই হোক, 1930 সালের মে মাসে ফাইনালি এই কমিশন রিপোর্ট পেশ করে, এবং এই রিপোর্টের ভিত্তিতেই একটা ভারত শাসন আইন পাস হবে, যেটা হচ্ছে 1935-এর ভারত শাসন আইন, যেটা আমরা পরে পড়বো। 1935-এর সময় যখন যাব তখন এটা সম্পর্কে জেনে নেব। তো এই সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতেই 1935 সালের ভারত শাসন আইন পাস হয়েছিল। এবার সাইমন কমিশন, ভারতে যে সাইমন কমিশন বিরোধী আন্দোলন চললো এত বড়, তার প্রভাব কি, তার ফল কি হয়েছিল? প্রথম ফল হচ্ছে কংগ্রেস। কংগ্রেস এই সময় আবার শক্তিশালী হয়, মানুষের কাছে কংগ্রেস আবার গ্রহণযোগ্য হয়ে ওঠে, এবং আর একটা বড় গণ আন্দোলন এই সময় দেখা যায় কংগ্রেসের নেতৃত্বে। এবং কংগ্রেসের মধ্যে থেকে বেশ কিছু ইয়ং লিডার, যেমন দেখলাম সুভাষচন্দ্র বসু বা জওহরলাল নেহেরু, এরা রাজনৈতিক কর্মকাণ্ডের ফোর ফ্রন্টে চলে আসেন। এরকম নতুন ইয়ং লিডাররা দায়িত্ব ভার হাতে তুলে নেন, এবং এরপর থেকে একটা সময় আমরা দেখবো যে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরুর প্রভাব ভারতের রাজনীতিতে একটা ব্যাপকভাবে পড়বে। অন্য একটা প্রভাব, এটা আর একটা, এই জিনিসটা আমরা নেক্সট দিন আলোচনা করব। এই সময় লর্ড বার্কেনহেড, এনার নামটা বললাম আর একবার আসবে, কারণ এই লর্ড বার্কেনহেড তিনি এই সময় ভারতীয়দের সামনে একটা চ্যালেঞ্জ করেছিলেন, যে ভারতীয়রা যদি সমস্ত জাতি, সমস্ত ধর্মের সমস্ত লিডাররা যদি একত্রিতভাবে একটা সংবিধান নিজেদের মতো তৈরি করতে পারে, তাহলে ব্রিটিশ সরকার কোনো নতুন আইন পাশ করবে না, সেই আইনকে মেনে নেবে। কিন্তু একটাই শর্ত, সবাইকে সেই আইনটাকে সাপোর্ট করতে হবে। মুসলিম লীগ থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, হিন্দু মহাসভা থেকে শুরু করে, প্রত্যেকটা রাজনৈতিক পার্টি যারা ভারতে আছে তারা যেন প্রত্যেকে এতে সহমত হয়, এমনই একটা সংবিধান তৈরি করতে হবে। এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন লর্ড বার্কেনহেড, এবং এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আমরা দেখব নেক্সট ক্লাসে একটা কমিশন কংগ্রেস, মানে ভারতীয় লিডারদের দ্বারা তৈরি করা হবে, যেটা নেহেরু কমিশন। নেহেরু কমিশন, এবং নেহেরু কমিশন তৈরি করা হয় সংবিধান তৈরি করার জন্য। তো আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, নেহেরু কমিশন। তো বার্কেনহেড এই সময় একটা চ্যালেঞ্জ করে। ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইমন কমিশন, যেটা সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম। সাইমন কমিশন ভারতে দুবার আসেন, বিভিন্ন জায়গাতে ঘুরে তারা ফাইনালি একটা রিপোর্ট তৈরি করছে। 1930 সালে সেই রিপোর্টটা পাস করছে। এবার এই রিপোর্টে কি কি বলা হয়েছিল? প্রথম কথা, এই কমিশন যেটা রেকমেন্ড করে যে 1919 সালের ভারত শাসন আইনে যে দ্বৈত শাসন ব্যবস্থা, ডায়ার্কি শুরু করা হয়েছিল, ডায়ার্কি, সেই ডায়ার্কি বা দ্বৈত শাসনকে বিলুপ্তি করতে হবে। এটা পুরোপুরিভাবে, মানে এটা খুবই খারাপ একটা পদ্ধতি নেওয়া হয়েছিল, যেটাতে অ্যাকচুয়ালি কোনো লাভ হয়নি। তো দ্বৈত শাসনকে বিলুপ্তির কথা এখানে বলা হয়। এখানে বলা হয় যে প্রদেশগুলোতে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হচ্ছে, অর্থাৎ যে প্রদেশ বা প্রান্তগুলো তৈরি হবে, রাজ্যগুলো রয়েছে, তাতে যে আইনসভা রয়েছে, তারা নিজেরা স্বাধীনভাবে কাজ করবে, তাদেরকে প্রতিনিধিত্বমূলক সরকার দেওয়া হয়। কিন্তু যেটা ভারতীয়দের ডিমান্ড ছিল, যে ভারতকে সম্পূর্ণভাবে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন দিতে হবে, সেইটা এখানে মানা হয় না। তো প্রথম যেটা ভারতীয়রা ভেবেছিল যে হতে পারে সাইমন কমিশন সেটা হয়তো রিপোর্টে দেবে, কিন্তু সেটা একদমই হয়নি। নেক্সট হচ্ছে প্রাদেশিক আইনসভাগুলোতে সদস্য সংখ্যা বাড়াতে বলা হয়। এগুলো পরবর্তীকালে এই যে প্রস্তাবগুলো করা হচ্ছে, এগুলোর ভিত্তিতেই 1935 ভারত শাসন আইন পাস হয়। এবং ভারত শাসন আইন 1935 এটা খুব ইম্পর্টেন্ট একটা আইন, কারণ
এইটা থেকে অনেকটা জিনিস আমাদের আজকের যে সংবিধান রয়েছে তাতেও নেওয়া হয়েছে। তো সেটা আমরা যখন পড়বো তো সেটা সম্পর্কে জেনে যাব। ওকে, নেক্সট হচ্ছে এখানে বলা হয় যে কেন্দ্রে আমরা দেখছি যে প্রাদেশিক আইনসভাগুলোতে বলা হয় যে প্রতিনিধিত্বমূলক সরকার দেওয়া হবে, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এখানে দেওয়া হবে। কিন্তু কেন্দ্রে কি হবে? কেন্দ্রে বলা হয় যে পার্লামেন্টারি সিস্টেম, যেটা রেকমেন্ড করা হচ্ছিল, যেটা বি.আর. আম্বেদকরও বলেন, সেইটাকে রিজেক্ট করে দেওয়া হয়। পার্লামেন্টারি সিস্টেম এখানে রিজেক্ট করা হয়। পার্লামেন্ট বলতে আজকে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা সেটা কিরকম, দুটো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এখানে লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, এরকম জিনিসটা চাওয়া হয়েছিল। সাইমন কমিশন এখানে বলে যে না, এরকম হবে না, এখানে এগেন গভর্নর জেনারেল বা ভাইসরয়কে বেশি ক্ষমতা দেওয়া হয়। গভর্নর জেনারেল বা ভাইসরয়ের হাতে বেশি ক্ষমতা থাকে, উচ্চ আদালতের উপরে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ ভারতীয়রা এখানে সেইভাবে প্রভাব বিস্তার করতে পারবে না, এইগুলো এখানে বলা হয়। সাম্প্রদায়িক পৃথক নির্বাচন ব্যবস্থা, যেটা মুসলিমদের জন্য আলাদা সিট, এইরকম জিনিসটা এখানে আবার বলা হয় যে এটা চলবে। ইভেন এই সময় এখানে রিকমেন্ড করা হয় যে ডিপ্রেসড ক্লাস, যেটা বি.আর. আম্বেদকর চেয়েছিলেন যে ডিপ্রেসড ক্লাসকে আলাদা ভোটাধিকার দেওয়া উচিত, সেটাও এখানে মেনে নেওয়া হয়। সাইমন কমিশনের রিপোর্টে এটাও বলা হয় যে ডিপ্রেসড ক্লাসকে আলাদা আর ভোটাধিকার দেওয়া হবে। নেক্সট, রাজ্যগুলোর ক্ষেত্রে কিছু চেঞ্জ করা হয়, কিছু নতুন রাজ্য তৈরি করার কথা বলা হয়, যেমন এনডব্লিউএফপি। এনডব্লিউএফপি হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান। এইগুলোকে বলা হয় যে এদের স্থানীয় একটা নিজেদের আইনসভা পাওয়া দরকার। অর্থাৎ সিম্পলি মনে রাখতে পারো, এই দুটোকে আলাদা রাজ্যের তকমা দেওয়ার কথা বলা হয় এখানে, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেখানে আজকের পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ পড়ে যাচ্ছে সেইগুলোকে, এবং বেলুচিস্তান এটাও আজকে পাকিস্তানে পড়ে যাচ্ছে। তো এই দুটোকে আলাদা স্টেট রাজ্য বানাতে হবে, বা প্রান্ত, সেই সময় প্রান্ত বলা হতো, তো প্রান্ত বানাতে হবে। সিন্ধকে আলাদা করতে হবে, সিন্ধকে একটা আলাদা রাজ্য বানাতে হবে। সেই সময়তে সিন্ধ যে জায়গাটা, সেটা বোম্বের সঙ্গে বোম্বে প্রদেশের মধ্যে থাকতো। ওকে, তো সেই সিন্ধ প্রদেশটাকে আলাদা একটা রাজ্য বা প্রান্ত করতে হবে। এবং আরেকটা জিনিস বলা হয় যে বার্মাকে সম্পূর্ণভাবে ভারত থেকে আলাদা করতে হবে, কারণ বার্মা কোনোদিনই ভারতের পার্ট ছিল না। বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান, এইগুলো ভারতের পার্ট ছিল, ঠিক আছে। বার্মা কোনোদিনই প্রাচীন ভারত থেকে ভারতের পার্ট ছিল না, এটা একটা আলাদা দেশ ছিল, এখানে আলাদা শাসন ছিল। তো সেই জন্য বলা হয়, যখন ব্রিটিশ শাসন, আমি এটা সম্পর্কে আলোচনা করিনি, ইঙ্গো বার্মা যুদ্ধ সম্পর্কে, এই মেন ক্লাস টপিক গুলো শেষ হয়ে গেলে আমি ওই যেগুলো বাকি থেকে গেছে সেগুলো আলোচনা করব। সেখানে দেখবো যে বার্মার একটা বড় অংশ ব্রিটিশ সরকার, ভারতের ব্রিটিশ সরকার তারা দখল করে নেয় এবং সেটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। এই সময় বলা হয় যে বার্মাকে আলাদা করে দেওয়া উচিত, এটা একটা আলাদা দেশ। মানে দেশ মানে এই নয় যে বার্মাকে পুরো স্বাধীন করে দাও, বার্মাতে আলাদা ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করবে, ভারতে আলাদা ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করবে। আর একটা রেকমেন্ড এখানে করা হয়, সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী যেটা রয়েছে, সেই সময় যে সেনাবাহিনী ছিল সেখানে কিছু সংখ্যক ছিল ভারতীয়, কিছু সংখ্যক ছিল ইংরেজ সেনা। সেখানে বলা হয় যে ভারতীয় যে সেনা, সেইখানে আরো বেশি সংখ্যক ভারতীয়দেরকে নিযুক্ত করা উচিত, সেনাবাহিনীকে ভারতীয়করণ করার কথা এখানে বলা হয়। তবে এরম নয় যে 100% ভারতীয়করণ করে দাও, পুরোপুরি ব্রিটিশ যে বাহিনী রয়েছে সেটা বন্ধ করে দাও, এরম নয়। ব্রিটিশ সেনাদেরও এখানে থাকতে হবে, কিন্তু ভারতীয়দের সংখ্যা বেশি করা প্রয়োজন। যদিও এই রেকমেন্ডেশনের আগেও আমরা যদি দেখি, ভারতের সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যাই বেশি ছিল, কিন্তু আরো বেশি করার কথা বলা হচ্ছে এই রেকমেন্ডেশনের, সাইমন কমিশনের রিপোর্টে। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক কমপ্লিট। এবং নেক্সট দিনের ক্লাসে আমরা পড়ব নেহেরু রিপোর্ট সম্পর্কে, নেহেরু রিপোর্টে কি হয়েছিল এবং জিন্নার 14 পয়েন্ট যেটা মোহাম্মদ আলী জিন্না দেন, সেইগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসটা যদি ভালো লাগে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এরকম পর আমি পুরো হিস্ট্রির ক্লাসগুলো কমপ্লিট করব এবং সেইগুলোর রেকমেন্ডেশন তোমরা পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর লাইকটা অবশ্যই করো, যাদের ভালো লাগছে একটা লাইক অন্তত করে যেও, তাহলে এই চ্যানেলের গ্রোথে একটু হেল্প হবে। তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, প্রত্যেকটা লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফলো করতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে, এই ক্লাসটা এখানেই শেষ করছি।